ভাই অথইয়ের রিভিউ খুব কনফিউজিং আসছে। একজন বলছে ভালো, একজন বলছে খারাপ, আবার কেউ কেউ ভালো খারাপ মিলিয়ে বলছে। সুপার ডুপার কনফিউজ ভাই, কাকে ছেড়ে কাকে বিশ্বাস করবো, আদৌ দেখতে যাওয়া ঠিক হবে কিনা। তোর লাইফের এত বড় কনফিউশন, তুই রিয়েলি মনে করিস যে আমি তোকে ঠিকটা বলতে পারবো যে তোর কোনটা করা উচিত? এরকম পরিস্থিতি হলে মানুষ কি করবে? মানুষকে তো একটা কংক্রিট উত্তর পেতে হবে যে দেখতে যাব কি দেখতে যাব না। দেখ, নানা জন নানা মত, অনেকগুলো লোক থাকলে বিভিন্ন রকম ওপিনিয়ন আসবে। তোকে নিজেকে ফিল্টার আউট করতে হবে যদি ফিল্টার আউট করতে চাস। না হলে ভাই এত যখন সময় নেই, সিম্পল কথা বলবো, যদি নিজের দেখার ইচ্ছা থাকে তাহলে হলে যা, যদি দেখার ইচ্ছা নেই তো হলে যাস না। আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে যে আমরা কি মেন্টাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের পরিপ্রেক্ষিতে আশেপাশে কি হচ্ছে বা আমরা কি পরিস্থিতিতে আছি, এই সমস্ত কিছু এফেক্ট করে একটা ফিল্মকে আমি দেখছি কিরকম ভাবে, আমি পারসিভ করছি কিরকম ভাবে। এই জন্য এক একজনের ক্ষেত্রে জিনিসটা এক এক রকম। ধর আজকে যে ছেলেটা চাকরি বাকরি নেই, তার মুড খুব খারাপ, তাকে তুই বুমেরাং যদি দেখতে দিস তার মুড একটু হলেও বেটার হবে। কিন্তু তাকে অথই যদি দেখাস, এত ডিপ্রেসিং ডার্ক একটা ফিল্ম, তার মনের মধ্যে অলরেডি একটা ডিপ্রেশন চলছে, অথই হয়তো তার হজম হবে না। সে যদি খুব হ্যাপি থাকতো, হ্যাপি সময় যদি থাকতো এবং তার মধ্যে একটা এক্সপেরিমেন্টাল মুড রয়েছে যে আমি ডার্ক ডিপ্রেসিং কিছু দেখবো, তাহলে হয়তো অথই দেখে তার খুব ভালো লাগতো। এখন তাই বলে কি অথই কি খারাপ সিনেমা হয়ে যাচ্ছে? না, তার পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে যে অথই তার কিরকম লাগবে। আচ্ছা ভাই, একটা ফিল্ম ডিপ্রেসিং কি করে হয়? মানে অথই একটা সিনেমা, এটা ডিপ্রেসিং কেন? দেখ ভাই, প্রত্যেকটা ফিল্মের মধ্যে 90% ফিল্মের মধ্যে কোন জিনিসটা কমন? ভালো আর খারাপের যুদ্ধে ভালোর জয় হয়। ওয়েল, অথই ডিপ্রেসিং শুধুমাত্র নয়, অথই অ্যাকচুয়ালি খুব শিক্ষণীয় একটা ফিল্ম। হ্যাঁ, শিক্ষণীয় ফিল্ম তোর জন্য, কারণ ওথেলোর ব্যাপারে তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু পড়িসনি। ইয়েস, এক্স্যাক্টলি। আর এই কারণে অথই সিনেমাটা আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে। তোর যখন ভালোই লেগেছে তার মানে এই সিনেমাতে কোনো রকম খারাপ কিছু নেই, রাইট? গান্ডু, তুমি আবার ভুল করছো। না, এই সিনেমাতে কিছু জিনিস রয়েছে যেগুলো বেশ খারাপ, ঠিক আছে? যেরকম আমি তোকে একটা সিম্পল উদাহরণ দিই, গোলন্দাজ এফেক্ট। গোলন্দাজ সিনেমাটা ভালো, কিন্তু শেষের দিকে গিয়ে সিনেমাটা এত বেশি টানতে থাকে না, স্ট্রেচ হতে থাকে, যে বারবার মনে হয় যে কখন সিনেমাটা শেষ হবে। অথই সিনেমাটার মধ্যে একটা ব্যাপার আছে, এটার বিল্ড আপ খুব ভালো। বিল্ড আপ এতই ভালো যে তুই ওয়েট করছিস যে এরপরে কনফ্লিক্ট কি হবে আর পে অফ কি হবে। নাও ডিরেক্টর যদি খুব বুদ্ধিমান যদি হয়, বা স্ক্রিপ্ট রাইটার যদি বুদ্ধিমান যদি হয়, বা ক্রিয়েটিভ টিম খুব বুদ্ধিমান যদি হয়, তাহলে তারা ঠিকঠাক করে কনফ্লিক্টটাকে দেখিয়ে পে অফের দিকে যাবে। কিন্তু অথই এই জায়গাতে কিন্তু কনফ্লিক্ট আর পে অফ, এই দুটো পয়েন্টকে কিন্তু খিঁচে টেনে নিয়ে যায় এফেক্টের জন্য। হ্যাঁ, সেটা কাজ করে, বাট অলসো তোর শেষের দিকে গিয়ে তুই ঘড়ি দেখছিস আর ভাবছিস যে সিনেমাটা শেষ কখন হবে, সিনেমাটা আসল কথাটা কখন বল, আসল জিনিসটা কখন দেখতে পাবো। ওকে ভাই, তুই তোর রিভিউর কাইন্ড অফ একদম লাস্ট থেকে আরম্ভ করছিস, শুরু থেকে বল। অথই একটা অত্যন্ত কি বলবো এক্সপেরিমেন্টাল টাইপের ফিল্ম, এমন একটা গল্পের উপর তৈরি যেটার উপর ড্রামা প্লে অনেকবার হয়ে গেছে। আমি এই সিনেমাটা দেখতে গেছি যে এই সিনেমা থেকে আমার যা জানার আমি জানবো, যা বোঝার আমি। এখন এই সিনেমার সব থেকে ভালো জিনিস প্রথমেই হচ্ছে গিয়ে সবার অভিনয়। সবার অভিনয় মানে সববার অভিনয়, কিন্তু একজনের পারফরমেন্স রয়েছে যেটা সবাইকে ছাপিয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে অনির্বাণ ভট্টাচার্য। নাথিং ইজ গিয়ে এই সিনেমাতে আমার অনির্বাণকে বেশ ভালো লেগেছে অভিনয়। আর অনির্বাণের অভিনয়ের থেকেও বড় কথা হচ্ছে গিয়ে যে দেখ, বাংলা সিনেমাতে সেই অর্থে নেগেটিভ শেডের ক্যারেক্টার খুব কম দেখতে পাওয়া যায় আজকের দিনে দাঁড়িয়ে, যখন সিরিয়ালের মতো ফিল্ম তৈরি হচ্ছে প্রত্যেক মোমেন্টে। নাও সেইখানে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স দেখে আমি একটা কথা বলতে পারি যে এই বছরের সেরা সেরা ভিলেনগুলোর মধ্যে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স কিন্তু থাকবে। মানে আমি কিন্তু হলিউড, ইংলিশ, হিন্দি, সাউথ সমস্ত কিছু কনসিডার করে বলছি, এই বছরে আমি যতগুলো সিনেমা দেখেছি এইরকম ডার্ক শেডের, গ্রে শেডের ক্যারেক্টার কিন্তু আমি এখনো অব্দি একটাও দেখিনি। একটা দেখেছি যেটা ক্লোজ, কিন্তু খুব একটা বেশি ক্লোজও নয়। নেটফ্লিক্সে এই সিনেমাটা আছে, থিংস হার্ড অ্যান্ড চিনোকে। এখানে একটা প্রফেসর রয়েছে যার ওয়াইফকে নিয়ে অ্যাকচুয়ালি গল্প। এই প্রফেসরের ক্যারেক্টারটা অত্যন্ত ধূর্ত, সে ম্যানিপুলেট করে, ঠিক আছে? যে সিনেমাটা নেটফ্লিক্সে আছে, চাইলে দেখতে পারিস, বেশি ভেজাবো না আমি। তো ম্যানিপুলেটিভ ক্যারেক্টার, ওই প্রফেসরের পরেই আমি অনির্বাণকে রাখবো। অ্যাকচুয়ালি অনির্বাণ অনেকটা এগিয়ে থাকবে, ওই সিনেমাটা আমি দেখেছি আগে, ঠিক আছে? তো অনির্বাণের ক্যারেক্টারটা, এই যে আমি বারবার করে বলছিলাম না যে
পোস্টারের মধ্যে অনির্বাণের ক্যারেক্টারটা কেন ব্লু শেডে, বাকিদেরটা কেন গ্রে, ব্ল্যাক, হোয়াইট এরকম শেডের মধ্যে কেন রয়েছে? দেখ, শিব ঠাকুর বিষ পান করেছিল বলে নীলকণ্ঠ তাকে বলা হয়, রাইট? তো বিষের রং যে ব্লু, নীল, এটার বিভিন্ন রকম মাইথোলজি বল বা বিভিন্ন রকম জায়গায় বল যে বিষের রঙকে ব্লু বলা হয়, ঠিক আছে, নীল রং। তো এখানে এই দুটো চরিত্রের সম্পর্কের মধ্যে পুরো বিষ ঢালার যে কাজটা সেটা অনির্বাণের চরিত্রটা করে। তো অনির্বাণ হচ্ছে কি বিষ মাল, সোজা কথায় বিষ, সেই জন্যে পোস্টারে ও কিন্তু ব্লু, বাকি সমস্ত কিছুর কালার অন্য, ঠিক আছে? বাকি দুজনেই ভিকটিমদের কালার সেম। তাহলে ভাই তোর ট্রেলার ব্রেকডাউন তো পুরোপুরি ভুল। তুই তো ভাবছিলি যে কোনো স্প্লিট পার্সোনালিটি, ফাইট ক্লাব, ওরকম টাইপের কিছু হতে যাচ্ছে। ভাই ওইটাই তো মজা ভাই, আমি ভুল প্রমাণিত হয়েছি এবং তাতে আমার খুব ভালো লেগেছে। আর তার থেকে বড় কথা, এটা কোনো ইগোর ব্যাপারই না। আমি ভুল প্রমাণিত হয়ে আমার ভালো হয়েছে, আমি সিনেমাটা থেকে যা যা ভেবেছিলাম সেসব কিছুই না হয় সিনেমাটা পুরো অন্যই একটা সিনেমা হয়। এবং সারপ্রাইজিংলি সেটা আমার যথেষ্ট ভালো লেগেছে। মানে গত সপ্তাহে অযোগ্য দেখার পর আমি ভাবছিলাম যে এই ডার্ক ইমোশনাল থ্রিলার হরর টাইপের একটা জনরে কত খারাপ অবস্থা বাংলাতে, কিন্তু আজকে অথই দেখে আমার দিল খুশ। একটা ইমোশনাল ফিল্ম যার মধ্যে প্রচুর ডার্ক থিমস রয়েছে, যার মধ্যে ট্রিমেন্ডাস পারফরমেন্স রয়েছে, গুজবাম্প রয়েছে, এবং এই সিনেমাটার রিওয়াজ ভ্যালু পর্যন্ত রয়েছে। অবশ্যই এই সিনেমাটা হইচইতে যখন আসবে তখন আমি আবার দেখব। এবং কাইন্ড অফ আমি বুঝতে পারছি যে এই ওথেলো জিনিসটাকে নিয়ে মানুষ এত মাতামাতি করে কেন। কারণ এই সিনেমাটার যা বলার বক্তব্য ছিল, এটা সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ অবধি চিরকাল একই থাকবে। দুটো মানুষের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি যদি ঢোকে এবং ঢুকে সে যদি এদের দুজনের মিসকমিউনিকেশনের ফায়দা নেয়, তাহলে যে কোনো সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। এবং অ্যাজিউম করে নেওয়া খুব ভুল। তোমার কারোর ব্যাপারে কিছু মনে হচ্ছে, ডিরেক্ট কনফ্রন্ট করো। যদি ডিরেক্ট কনফ্রন্ট না যদি করো, তাহলে ভাই সম্পর্ক বাজে দিকেই মোড় নেবে। আর সাধারণ মানুষের মধ্যে ইনসিকিউরিটি থাকে, তাই সাধারণ মানুষকে নিজের ইনসিকিউরিটিকেও কোয়েশ্চেন করতে হয়। তোমাকে অ্যানালিটিক্যাল হতে হবে, তোমাকে সমস্ত কিছু ভাবতে হবে। আমাকে কেউ একটা কিছু বললো তার মানেই সেই নয় যে সে সত্যি কথা বলছে। তোমাকে ভাবতে হবে যে সে তোমাকে বলছেটা কেন। আজকের দিনে সমস্ত সম্পর্ক, যেখানে অনেক সম্পর্ক, সব নয়, যেগুলো ভেঙে যাচ্ছে, ঠিক আছে, কোনো মানুষ সম্পর্কে থাকতে থাকতে তৃতীয় মানুষের কাছে চলে যাচ্ছে, কিন্তু কেউ এটা বুঝছে না বা বুঝতে পারছে না যে এই তৃতীয় মানুষটা কি যেই মানুষটা চলে যাচ্ছে তাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করছে। আজকে ব্রোকেন রিলেশনশিপে ছড়াছড়ি, সম্পর্কে সবাই ঘা কাটছে, সবাই চিট হচ্ছে। আমার মনে হয় এই সিনেমাটা একটা কাইন্ড অফ অন্য একটা পার্সপেক্টিভ দেওয়ার জন্য দুর্দান্ত। যারা রিলেশনশিপের টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে না, তারা এই ভুল বোঝাবুঝি কি করে ক্রিয়েট হয়, ভুল বোঝাবুঝি কি করে অনেক বাজে ভাবে এগিয়ে যেতে পারে, সেটা বোঝার জন্য অথই কিন্তু একবার দেখতে পারে। সিনেমাটা দেখে কিন্তু আমার সিরিয়াসলি বলছি চোখ খুললো কিছু কিছু বিষয়। এখানে ভাই তুই তো অনেক ডিপে চলে গেলি। তুই তো এমন ভাবে বলছিস, শুনে মনে হচ্ছে যে অথই দেখাটা মাস্ট। নিজের সম্পর্ক বাঁচাতে হলে অথই দেখতে যাও। ওকে ভাই, তত্ত্ব কথা রাখ। এবার তুই আমাকে বল, এই সিনেমাও কি ওই চার দেয়ালের মধ্যে শুটিং হয়েছে? তার সিনেমাটোগ্রাফি কিরকম, এডিট কিরকম, লাইট কিরকম, টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কিছু জিনিসপত্র বল। যে জিনিসটা সব থেকে সুন্দর লেগেছে সেটা হচ্ছে গিয়ে অনির্বাণ ভট্টাচার্যের ফোর্থ ওয়াল ব্রেক করা জিনিসটা। সেটা হচ্ছে গিয়ে যখন সিনেমার চরিত্ররা সিনেমার যে ইলিউশন সেইটাকে ক্রস করে ডিরেক্ট অডিয়েন্সের সাথে কমিউনিকেট করে। এখানে অনির্বাণ ভট্টাচার্য বারবার আমাদের সাথে কথা, ক্যামেরাকে এমনভাবে ট্রিট করে যেন ক্যামেরার ওপারে যে আমরা বসে রয়েছি, যারা আমরা দেখছি ক্যামেরা থ্রু দিয়ে, আমাদের সাথে ডিরেক্ট কথা বলছে, ঠিক আছে, ডিরেক্ট কমিউনিকেট। এই জিনিসটা মৃণাল সেনের গান্ডু চোদা আমি মৃণাল সেনের ইন্টারভিউ সিনেমাতে রয়েছে। আর পপুলার এক্সাম্পল চাইলে পরে ডেড পুল, সেক্সি মাদার। মা তুলে কোনো কথা নয়। ওকে, মা তুলে কোনো কথা নয়। নাও দ্য থিং ইজ যে হ্যাঁ, ফোর্থ ওয়াল ব্রেকিং অনেকবার করা হয়েছে। পরের দিকে গিয়ে একটু রিপিটেটিভ লাগে, পরের দিকে গিয়ে একটুখানি ওভার ড্রামাটিক, মেলো ড্রামাটিক লাগে, ঠিক আছে। অনির্বাণকে মোস্টলি ভালো লাগে, কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে ভাই তুই ডিরেক্ট পয়েন্টে আয় না। আর এই যে ফোর্থ ওয়াল ব্রেকিং, এটাকে খুব স্টাইলাইজড ওয়েতে ট্রিট করা হয়েছে। শুধুমাত্র এটা নয়, কিছু সিকোয়েন্স রয়েছে যেগুলো ওয়ান টেক শটের মধ্যে নেওয়া হয়েছে এবং সেখানে মাল্টিপল ক্যারেক্টারের ইন্ট্রোস্পেকশন দেখানো হয়েছে। আর সব থেকে বড় কথা, পুরো গল্পটা যেহেতু অনির্বাণ নিজের জবানিতে পার্ট টেক বলছে, ও কিন্তু পুরো গল্পটা বলছে না, ঠিক আছে, ও কিছুটা বলছে, তারপরে গল্প আবার কিছুটা হচ্ছে, আবার ও কিছুটা
বলছে, এই যে জিনিসটা, এই স্টাইলাইজেশন গুলো আমার কিন্তু ভালো লেগেছে। গল্প কি দেখাচ্ছি সেটা তো ইম্পর্টেন্ট, কিন্তু গল্পটাকে আমি কিভাবে দেখাচ্ছি, কি টোন বা সেটাকে প্রেজেন্ট করার জন্য কি কি ট্রিক ইউজ করছি, কারণ সেই ট্রিকগুলোর মধ্যে দিয়ে রয়েছে আমাদের এন্টারটেনমেন্ট ফ্যাক্টর। তো হ্যাঁ, গল্প বলা, স্টোরি টেলিং এর স্টাইল আমার কিন্তু যথেষ্ট এন্টারটেনিং মনে হয়েছে। লাইটের কাজ, অনির্বাণ লাইটের ব্যাপারটা খুব ভালো বুঝে। এবং দেখ, অর্ণ তো ডিরেক্টর, কিন্তু অনির্বাণকে আমি কেন বেশি হাইলাইট করছি, কারণ ক্রিয়েটিভ ডিরেক্টর বা এরকম কিছু সেই রয়েছে, ঠিক আছে? তো এখানে কিছু ক্লোজ আপ শট, কিছু লাইটের শট, কিছু র ইন্টেন্স কথাবার্তা রয়েছে, যারা মন্দার দেখেছে তারা স্পট করতে পারবে যে এগুলো প্রবাবলি অনির্বাণেরই কাজ। আমি জানি না এক্স্যাক্টলি ফর শিওর যে তারই কাজ কিনা, কিন্তু রয়েছে, ঠিক আছে? তো কিছু ক্লোজ আপ শট রয়েছে, কিছু ওয়ান টেক শট রয়েছে, কিছু শট রয়েছে যেগুলো খুব ইন্টারেস্টিং ওয়েতে নেওয়া হয়েছে, এবং স্টোরির কিছু কিছু জিনিস ক্লিয়ার হয়, কিছু ফাস্ট জুম ইন জুম আউট এই সমস্ত জিনিসপত্র আছে। ধর মাঠের মধ্যে দিয়ে একটা ক্যারেক্টার বাইকে করে আসছে, দূরে দেখছে কেউ দাঁড়িয়ে রয়েছে, সে চলে যাচ্ছে আর এই ক্যারেক্টারটা ঢুকছে, সেগুলোকে যেভাবে দেখানো হয়েছে, সিনেমাটোগ্রাফি খুব ইন্টারেস্টিং এবং ফ্রেশ, ঠিক আছে? তুই দেখে বুঝতে পারবি যে এরা কিন্তু হয়তো পরিসর হয়তো ছোট, এটা হয়তো কোনো কমার্শিয়াল গল্প নয়, কিন্তু এরা চেষ্টা করেছে যতটা ফ্রেশ ওয়েতে জিনিসটাকে এক্সিকিউট করা যায়, যাতে দেখার সময় আমাদের একটা ভালো ভিজুয়াল একটা এক্সপিরিয়েন্স হয়। যাতে আমি এডিটের কথায় আসি, সিনেমাটা ছোট হওয়া উচিত ছিল। সিনেমাটা 2 ঘন্টা 38 মিনিট, এবং শেষের দিকে গিয়ে সিরিয়াসলি মনে হয় যে এবার মেন পয়েন্টে এসে শেষ কর। সিনেমাটার এডিটের দরকার ছিল। কিছু প্লট হোল রয়েছে গল্প, ঠিক আছে? খুব ছোট কিন্তু আছে প্লট, ওকে, সেই প্লট হোল গুলোকে অ্যাভয়েড করা যেত অথবা যেত না। এই যে ভিনসুরা গ্রামটা, আর সেই গ্রামের মধ্যে বেশ কিছু ক্যারেক্টারকে দেখানো হয়, তাদেরকে আরেকটুখানি ফ্লেশ আউট করার দরকার ছিল, তাদেরকে আরেকটুখানি এস্টাবলিশমেন্ট দেওয়া দরকার ছিল বলে আমার মনে হয়। তবে বাই দা ওয়ে, একটা আইটেম সং ছিল, কেন ছিল, কি পারপাস ছিল আমি সত্যিই বুঝিনি। আইটেম সংটা দেখতেও খুব একটা সেরকম অ্যাপিলিং নয়, শুনতেও সেরকম ভালো নয় যে কিছু একটা বিট আছে যে বেশ ভালো লাগছে। আমি তোকে বলছি, একটা বাজে একটা এক্সাম্পল দিচ্ছি, সেন্টিমেন্টাল ফিল্মের এই বোকা সোডা যে সংটা, ভাই ওই গানটা শুনতে তো বা দেখতে তোর ভাল লাগে, বিকজ গানটার লিরিক্স যতই থার্ড ক্লাস হোক না কেন, গানটার বিট যথেষ্ট, ইট মেক্স ইউ ইউনো, মানে তোর মজা লাগে দেখতে, ঠিক আছে? এখানে যে আছে একটা আইটেম সং, কোনো মজা নেই, না শুনে মজা না দেখে মজা। অর্ণকে নিয়ে কিছু বল স্পেসিফিক্যালি, অর্ণ তো এই সিনেমার ডাইরেক্টর প্লাস অ্যাক্টিংও করেছে। অনির্বাণকে নিয়েই তো বল, সোহিনীকে নিয়েও কিছু আলাদা করে কিছু বল। দেখ, সোহিনীর আমি এর থেকে অনেক ভালো কাজই দেখেছি, সোহিনীকে আমার এখানে অ্যাজ ইউজুয়াল লেগেছে। সোহিনীর অনন্ত দা ইটার্নাল, ঠিক আছে, এখানে ঋত্বিকের এগেনস্টে ছিল। সোহিনীর আমি অনেক গড লেভেল কাজ দেখি, সোহিনীর এই কাজগুলো খুবই পাত্রেটার সামনে, ঠিক আছে? অনন্ত দা ইটার্নালে সোহিনী আর ঋত্বিকের পারফরমেন্স দেখবে, আর অনন্ত দা ইটার্নাল সিনেমাটা দেখবে, ওপেনহাইমারের যে ব্যাকগ্রাউন্ড শেক মার্কা যে এফেক্টটা ছিল, সেটা কিন্তু অনেক আগে একটা বাংলা সিনেমা ইউজ করেছে। অর্ণর কথা যদি বলি, তাহলে অরিন্দম শিলর ওই ফালতু সিনেমাটা খেলা যখন না খেলা তখন, এরকম কিছু একটা ছিল, যেখানে মিমি চক্রবর্তী একজন ভুলে গেছে, আইডেন্টিটি ভুলে গেছে, সে অ্যাকচুয়ালি স্পাই। সেখানে অর্ণ একটা অ্যাসাসিনের চরিত্র অভিনয় করেছিল, এরকম চাপ দাড়ি নিয়ে। তো অর্ণর অভিনয় আমার যে আমি যে খুব ভক্ত সেরকম ব্যাপারটা হয়তো নয়, কিন্তু অর্ণকে আমি আমার ওই সিনেমাটাতে ওই অ্যাসাসিনের চরিত্র অর্ণকে আমার ভালো লেগেছিল, এবং মনে হয়েছিল যে হ্যাঁ, এর মধ্যে একটা হিউজ পোটেনশিয়াল আছে। বা পর্ণ সবরীর সাপেও ওর ক্যারেক্টারটাকে তো ভালো করে লেখা হয়নি, কিন্তু ও কিন্তু বেশ বিশ্বাস, মানে ওর ক্যারেক্টারটাকে পর্ণ সবরীর সাপ ওয়েব সিরিজে, মানে ওর ক্যারেক্টারটাকে দেখে একটা রাগ হচ্ছিল যে এত ম্যানিপুলেটিভ, এত ঢ্যামনা টাইপের ক্যারেক্টারটা। তো অর্ণ কিন্তু মানুষের মধ্যে থেকে একটা রেসপন্স ইভোক করে আনতে পারে, যে তার ক্যারেক্টার দেখে মানুষের নয় মাথা গরম হবে, না ভালো লাগবে। এই সিনেমাতে অর্ণ একটা সাধারণ মানুষ, যার লাইফে প্রচুর ইনসিকিউরিটি রয়েছে, যে লাইফে প্রচুর টর্মেন্টেড হয়েছে, এরকম একটা চরিত্র তো প্লে করে। এবার এরকম একটা চরিত্রের সাথে একাত্ম হওয়া খুব ইজি, কিন্তু এই চরিত্রটাকে যেইভাবে এই সিনেমাটা পুরোপুরি হ্যান্ডেল করে, সেটা কিন্তু খুব রিয়ালিস্টিক। ফলে অর্ণর ইনসিকিউরিটি গুলোর সাথে খুব ইজিলি কানেক্ট করতে পারা যায়, ওর ফিলিংস গুলোর সাথে ইজিলি কানেক্ট করতে পারা যায়, কিন্তু ওর যে রেজ, সেটা অদ্ভুত একটা প্লেজেন্ট একটা এক্সপিরিয়েন্স দেয়। যদিও গল্পটা কিভাবে শেষ হয়েছে সেটাতে কারোর প্লেজেন্ট এক্সপিরিয়েন্স পাওয়ার কথা নয়, কিন্তু তা বাদ দিয়ে কিছু জায়গাতে অর্ণর রেজ দেখতে ভালো লাগে। মনে হয় যে ওর জায়গায় আমি থাকলে আমি হয়তো এরকম সেম ফিল
করতাম, কিন্তু হ্যাঁ ক্যারেক্টারটা আমি হয়তো আরেকটু অন্যরকম ভাবে হয়তো লিখতাম, ঠিক আছে, কনফ্রন্ট করাতাম, কথা বলাতাম, ক্যারেক্টারটা কথা না বলে বড্ড বেশি অ্যাজিউম করে নিল। বাট যাই হোক, সিনেমা এটা। ওকে, তাহলে পরিশেষে এটাই বলার যে অথই যথেষ্ট ঠাক ভালো একটা সিনেমা, যার অবশ্যই কিছু খামতি রয়েছে, এবার পুরোটাই দর্শকের হাতে। আমি বলবো যে আমার তো সময় নষ্ট হয়নি, ওরকম ফিল আমার হয়নি। তোমাদের কার কিরকম লেগেছে কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা জানাতে পারো। চলো টাটা, বাই, আবার জানা দেখা।